কাহিনীর শুরুটা হয় যুদ্ধবিধ্বস্ত একটি দেশে, যেখানে দেশটি একটি সংকটময় অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছিল। তাই দেশের যত বেকার বা কাজ করতে অক্ষম লোকদেরকে হত্যা করা হচ্ছিল। যেমন বৃদ্ধ লোক, ছোট শিশু এবং গর্ভবতী মেয়েদেরকে টার্গেট করা হতো। এদেরকে খুঁজে খুঁজে গুলি করে হত্যা করা হচ্ছিল। আর তখন মিয়া আর নিকো নামে দুজন এদেশ থেকে পালানোর ট্রাই করে, কারণ মিয়ার পেটে রয়েছে নিকোর সন্তান। আর বর্তমান পরিস্থিতির কারণে মিয়াকে পেলে তাকে আর তার অনাগত সন্তানকে সৈন্যরা হত্যা করে ফেলবে, যে কারণে মিয়াকে আর তার সন্তানকে বাঁচাতে হলে দেশ ত্যাগ করতে হবে। তো তারা একটা দালালের কাছে যায়। এই দালালের মাধ্যমে দেশ ত্যাগ করতে পারবে। দালাল বলে, দেশের অবস্থা এখন অনেক খারাপ, যে টাকা দিয়েছো সে টাকা দিয়ে বর্তমান হবে না, আরও টাকার প্রয়োজন। তো নিকোর কাছে আর টাকা ছিল না। মিয়ার কাছে গিয়ে হাতের আংটিটা এনে দালালকে দিয়ে দেয়। মিয়ার আংটিটা দিতে কষ্ট হচ্ছিল, কারণ এটা ছিল তার শখের আংটি, আর দেশ ত্যাগ করতে হলে তাকে তো আংটিটা দিতেই হবে। দালালরা তাদের দুজন সহ আর অনেককে ট্র্যাকের কন্টেনারের মধ্যে লুকিয়ে রাখে। ওইখানে নিকো মিয়াকে একটা চকলেট উপহার দেয়, বলে পালিয়ে যখন অন্য দেশে পৌঁছাবে তখন সেলিব্রেট হিসাবে এটা খাবে। তো সবাই কন্টেনারের মধ্যে অনেক চিন্তিত ছিল। এর মাঝে একজন কন্টেনারের মধ্যে একটা ছিদ্র করে বাইরে সব কিছু দেখার চেষ্টা করছিল, আর সেই ছিদ্র দিয়ে কন্টেনারের ভেতরে আলো আসছিল। তার পাশে একটা মেয়ে মোবাইলে গেম খেলতেছিল। একজন এসে মেয়েটার কাছ থেকে ফোন নিয়ে নেয়। তখন মেয়েটা বলে, দেখো ওই মেয়েটাকে গর্ভবতী মনে হচ্ছে, পুরো একা। নিকো বলে, গর্ভবতী মেয়েরা কখনো একা নয়, তাদের সাথে তাদের সন্তান থাকে। অপর পাশে একটা ছোট্ট বাচ্চা পুতুল নিয়ে খেলতেছিল। তখন মিয়া তার ছোট্ট মেয়ের কথা মনে পড়ে, যাকে সৈন্যরা ধরে নিয়ে গিয়েছে। সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। এরপর কন্টেনারের দরজায় কিছু সময় পর শব্দ হতে থাকে, যেটা শুনে নিকো ভয় পেয়ে দরজার কাছে যায়। আর তখনই দরজা খুলে আরও অনেক লোক কন্টেনারের ভেতরে ঢুকে পড়ে। তখন সে দালাল বলে, এক কন্টেনারে এত লোক যাওয়া যাবে না, আর একটি কন্টেনার রয়েছে, বাকি লোকগুলো ওই কন্টেনারে যাবে। কিন্তু কেউই এই কন্টেনার থেকে বের হতে চাইছিল না। সবাই ভাবছিল দালাল তাদের মিথ্যা বলছে। তো সবাই এই কন্টেনারে যেতে চায়। তখন দালালের লোকেরা জোর করে অর্ধেক লোকগুলোকে কন্টেনার থেকে বের করে। তো নিকো যেহেতু দরজার কাছেই ছিল, তাকে জোর করে বের করতে যায়। নিকো বলে, আমার স্ত্রী এই কন্টেনারে রয়েছে, ওকে একা রেখে আমি বের হতে পারবো না। তারপর পিস্তল দেখিয়ে নিকো সহ অনেককে বাইরে বের করে নেয়। মিয়া সেই কন্টেনারে ছিদ্র দিয়ে দেখতেছিল। নিকোদেরকে একটা কন্টেনারে ঢুকানো হয়। কন্টেনার নাম্বার ছিল 107। তখন নিকোর সাথে ফোনে কথা হয়। নিকো বলে, আমি এখানে ঠিক আছি, তোমাদের কন্টেনারের পিছনে আমাদের কন্টেনার থাকবে, আর শেষ গন্তব্যে আমাদের দেখা হবে। তুমি আমাদের সন্তানের কথা চিন্তা করে সবসময় ভালো থাকার চেষ্টা করবে, আর মনের মধ্যে জোর রাখবে। এরপর কন্টেনারের গাড়ি কিছুতে যেতেই একটা জায়গায় দাঁড়ায়। মিয়া তখন সেই ছিদ্র দিয়ে দেখতে পায় সৈন্যরা তাদের গাড়ি চেক করার জন্য গাড়িটি আটক করেছে। গাড়ির ড্রাইভার বলে, আমাদের গাড়িতে মালামাল ছাড়া কিছুই নেই, আমাদেরকে যেতে দিন। কে শোনে কার কথা? সৈন্যরা গাড়িটি চেক করতে যায়, দেখে কন্টেনারের ভেতরে দুই একটা বাক্স বাদে সবটাই খালি। তখন সৈন্যটা সন্দেহ করে ভাবে কন্টেনারের সামনে আরেকটা লেয়ার থাকতে পারে। তাই সে বাইরে এসে আরেকটা সৈন্যকে বলে আড়াআড়িভাবে গুলি করতে, যাতে শেষ সীমানা নির্ধারণ করতে পারে। তো সৈন্যটা গুলি করলে তাদের সন্দেহই ঠিক হয়ে যায়, মানে সামনে ফাঁকা জায়গা আরেকটা লেয়ার রয়েছে। তখন সৈন্যটা বলে, ভেতরে যারা রয়েছো বাইরে বের হয়ে আসো, তোমাদের কোনো ভয় নেই। কিন্তু কেউই বের হয় না। মিয়া তখন কন্টেনারের ভেতরে একটা কাঠের বাক্সের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পারছিল না। তারপর একটা মেয়ের সাহায্যে উপরে উঠতে সফল হয়। তখন ওইদিকে সৈন্যটা বলে, এখন যদি তোমরা বাইরে বের হয়ে না আসো তাহলে আমি বাইরে থেকে গুলি করতে বাধ্য হব। আর সেই সময় একটা মেয়ে বের হয়ে আসে, সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর কন্টেনারের ভেতরের সবার উপরে গুলি চালায়। মিয়াকে যে মেয়ে সাহায্য করেছিল, মিয়া তাকে বাক্সের উপরে ওঠানোর চেষ্টা করছিল, আর তখন সেও মারা যায়। মিয়া চুপ করে বাক্সের উপরে শুয়ে থাকে। সবাইকে হত্যা করার পর লাশগুলোকে বের করার সময় ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায় এবং তাকেও গুলি করে। এরপর পুরো কন্টেনার পরিষ্কার করে সৈন্যরা চলে যায়। মিয়া নিকোকে মেসেজ করে লুকাতে বলে, আর বলে আমাদের কন্টেনারে সবাইকে হত্যা করে ফেলেছে। তো কিছু সময় পর গাড়িটি বন্দরে পৌঁছায়, আর প্রতিটি কন্টেনার জাহাজের উপরে তুলতে থাকে। মিয়া তখন সেই বাচ্চাটির খেলনা হাঁসের পাশে একটা ব্যাগ দেখতে পায়। ব্যাগের ভিতরে একটা মোবাইল, একটা ঢিল মেশিন, পানির বোতল আর একটা লাইট ছিল। আর সে সময় নদীতে প্রচণ্ড ঝড় শুরু হয়। ঢেউয়ে জাহাজটি দুলতে থাকে, আর এক পর্যায়ে জাহাজ থেকে কন্টেনারগুলো পানিতে পড়ে যায়। মিয়া কন্টেনারের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। মিয়ার জ্ঞান ফিরলে দেখে তার কন্টেনারে পানি ঢুকে গেছে, অর্থাৎ সে সৈন্যদের গুলিতে কন্টেনারের ছিদ্র দিয়ে পানি ঢুকতেছিল, আর কন্টেনারের চারপাশে শুধু পানি আর পানি।
তখন মিয়া নিকোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কন্টেনারের সাথে ধাক্কা লাগার ফলে ফোনের ডিসপ্লে ভেঙে যায়। এ কারণে ফোনের টাচে কাজ করছিল না এখন, যার জন্য নিকোর সাথে যোগাযোগ করতে পারছিল না। এরপর মিয়ার কন্টেনারের ভেতরে থাকা বাক্সগুলো খুলতে থাকে। একটা বাক্সে কিছু হুডি দেখতে পায়। ওইখান থেকে সে নিজে একটা হুডি পরে নেয়। তারপরে বাক্সগুলোতে কোনোটায় প্লাস্টিকের কৌটা, কোনোটায় বিয়ারের বোতল, কোনোটায় টেলিভিশন আর কোনোটায় ইয়ারফোন দেখতে পায়। এরপর সে একটা কস্টিপ পায় আর ওই কস্টিপ দিয়ে কন্টেনারের ছিদ্রগুলো আটকে দেয়। হঠাৎ তখন বাইরে কান্নার শব্দ শুনতে পায়। উপরে ছিদ্র দিয়ে দেখে একটা কন্টেনার ডুবে যাচ্ছে আর কন্টেনারে 107 লেখা ছিল। ওই কন্টেনারে নিকো উঠেছিল। মিয়া তার ফোনের সিম সে ব্যাগের মধ্যে পাওয়া বাটন ফোনে ঢুকিয়ে নিকোকে কল করে, কিন্তু কল যায় না। তো অল্প সময়ের মধ্যেই সেই কন্টেনারটি ডুবে যায়। মিয়া নিকোর জন্য কান্না করতে থাকে। যেখানে নিকোই নাই সেখানে মিয়া বেঁচে থেকে কি করবে? সিদ্ধান্ত নেয় ছুরি দিয়ে হাতের রক কেটে আত্মহত্যা করবে। আর তখন তার পেটের সন্তানের কথা মনে পড়ে আর সিদ্ধান্ত পরিবর্তন করে। আর ওইদিকে পানির নিচে থেকে মাছি লেজ দিয়ে কন্টেনারে বাড়ি দেয়। এর ফলে কন্টেনার দুলতে থাকে। মিয়া ভয় পায় এবং এক পর্যায়ে ঘুমিয়ে যায়। হঠাৎ সে টের পায় কন্টেনারের ঝাঁকিতে উপরে কাঠের বাক্সটি তার মাথার উপর পড়তে যাচ্ছে। সে দৌড় দিয়ে পালিয়ে যায় আর কন্টেনারের ভেতরে পানি ঢুকে কন্টেনারটি তলিয়ে যাচ্ছে। তখন মিয়া ঘুম থেকে জেগে ওঠে, মানে এটা একটা স্বপ্ন ছিল। দেখতে পায় কন্টেনারের ছিদ্র দিয়ে আবারও পানি ঢুকছে। তখন তার মাথার উপরে যে বাক্সটা ছিল, মানে যেটার ভয়ে ঘুম ভেঙে যায়, সেটা খুলে ফেলে। দেখে কিছু প্লাস্টিকের বাক্স, আর কিছুই নেই। এটার জন্য কিছুটা রাগ হয়। হঠাৎ দেখতে পায় ওই বাক্সের মুটখায় এক ধরনের রাবার। তো ওইটা কেটে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এরপর আরেকটা বাক্স থেকে একটা পাইপ বের করে সেটার মুখ বাইরে দিয়ে অল্প অল্প করে পানি কন্টেনারের বাইরে বের করে। কস্টিপ দিয়ে কন্টেনারের গায়ে পানির উচ্চতা লিমিট দিয়ে রাখে, মানে এই জায়গায় পানির লিমিট ক্রস করলে কন্টেনারটি ডুবে যাবে। কিছু সময় পর মিয়ার ফোনে একটা কল আসে। দেখে নিকো কল করেছে। নিকোর কল পেয়ে মিয়া তখন স্বস্তি ফিরে পায়। নিকো বলে, দালাল আমাদের সাথে বেইমানি করেছে, শহরের বাইরে আমাদেরকে রেখে চলে গিয়েছিল। তখন মিয়া বলে, আমার কন্টেনার জাহাজ থেকে পড়ে গিয়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে আর কন্টেনারের ভেতরে পানি ঢুকছে, জানি না কত সময় টিকে থাকতে পারবো। নিকো বলে, তুমি মনের সাহস থেকে বেঁচে থাকার চেষ্টা করো, শুধু সবসময় বাচ্চাটির কথা মনে রাখবা। আমি তোমাকে যত দ্রুত সম্ভব উদ্ধার করার চেষ্টা করব, কথা দিচ্ছি। আর তখন সিগন্যাল কেটে যায়। আর ওই সময় মিয়ার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। নিকো আবার কল করে, কিন্তু হাত ফসকে ফোনটাও পানির ভিতর পড়ে যায়। তার কিছু সময় পর মিয়ার সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে আর ওইদিকে কন্টেনারের পানিও বাড়তে থাকে। মিয়ার কাছে যেটুকু খাবার অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে যায়। তখন ড্রিল মেশিনটা দিয়ে কন্টেনারের উপরের অংশটুকু কাটার চেষ্টা করে, যাতে বাইরের কন্টেনারের ছাদের উপর উঠতে পারে। কন্টেনারের কাটার মাঝের দিকে ড্রিল মেশিনটারও চার্জ শেষ হয়ে যায়। মিয়া রীতিমতো হতাশ। আবার বাটন ফোন থেকে সিমটা ভাঙা টাচ ফোনে ঢোকায়, কিন্তু ফোনের টাচে তো আর কাজ করে না। তাই লক চেষ্টা করেও খুলতে পারে না। ওই সময় চোখে পড়ে ছুরিটার দিকে। ছুরি দিয়ে কন্টেনারের বাকি অংশটুকু কাটার চেষ্টা করে, আর কন্টেনার কাটার শেষের দিকে ছুরিটাও ভেঙে যায়। ক্লান্ত হয়ে শুয়ে থাকে। স্বপ্নে তার সেই মেয়েটাকে দেখতে পায়, যাকে সৈন্যরা ধরে নিয়ে গিয়েছিল। কিছু সময় পর মেয়েটি আবারও হারিয়ে যায়। এবার স্বপ্নে নিকো এসে মিয়াকে সান্ত্বনা দেয়। মিয়ার ঘুম ভাঙে উপর থেকে মুখে পানি পড়ার কারণে। মিয়া যে কন্টেনার অংশটুকু কেটেছিল সেখান দিয়ে বৃষ্টির পানি পড়তেছিল। মিয়া সেই পানি পান করতে থাকে আর প্লাস্টিকের কৌটায় সংগ্রহ করে রাখে পরবর্তী খাবার জন্য, কারণ সমুদ্রের লবণাক্ততার কারণে সে পানি পান করা যায় না। ওই যে কথায় আছে না, সমুদ্রে অথই জলে তৃষ্ণায় বুক ফেটে গেলেও সে জল পান করা যায় না। যাই হোক, এরপর বেল্টের মতো একটা শক্ত কাপড় দিয়ে কন্টেনারের কাটা বাকি অংশটুকু টেনে খুলে ফেলে। আর অনেক দিন পর মিয়া খোলা আকাশ দেখে। এরপর তার সন্তান নোয়াকেও প্রথমবার মতো আকাশ দেখায়। মিয়া নোয়ার ময়লা কাপড়টুকু সমুদ্রের পানিতে ফেলে দেয়। আর তখন দেখতে পায় অনেক মাছ সেই কাপড়টাকে ঘিরে ধরেছে। মিয়া মাছগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। আকাশের উপর দিয়ে দেখে একটা বিমান যাচ্ছে। মিয়া তখন কন্টেনারের ভেতর থেকে একটা ভাঙা আয়না নিয়ে উপরে ওঠার সময় কন্টেনারের কাটা আঁকাবাঁকা অংশের সাথে পা বেঁধে অনেকটা পা কেটে যায়। তারপরও আয়না নিয়ে বিমানটাকে আলোর রিফ্লেকশন দিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। এতে কোনোই লাভ হয় না, বিমানটি উড়ে চলে যায়। মিয়া পায়ের ব্যথায় কাতরাতে থাকে। মদের বোতল থেকে অ্যালকোহল ঢেলে পা পরিষ্কার করে কাটা অংশটুকু সুতা দিয়ে সেলাই করে নেয়। এরপর ইয়ারফোনগুলোকে ছিঁড়ে তার দিয়ে জালের মতো একটা ফাঁদ তৈরি করে ফেলে। আবার তার বাচ্চার ময়লা কাপড়গুলো জালের ভিতরে রেখে পানিতে ফেলে দেয়। আর মাছ কাপড়ের কাছে আসলে জালের ফাঁদে আটকা পড়ে যায়। মিয়া মাছটাকে ধরে কাঁচা খাওয়া শুরু করে, কারণ রান্না করার কোনো উপকরণ সেখানে ছিল না। তো এভাবেই সমুদ্রে 9 দিন কেটে যায়। মিয়া কাগজ দিয়ে সাহায্যের জন্য চিঠি লিখে প্লাস্টিকের কৌটায় করে পানিতে ফেলে দেয়, যাতে করে কেউ তাকে সাহায্য করতে পারে। আর ওইদিকে পানীয় কন্টেনারে বাড়তেই চলেছে।
অল্প অল্প করে পানি পাইপ দিয়ে বের করার চেষ্টা করে যায়, কিন্তু এভাবে কতটুকুই বা কমানো যায়। পায়ের কাটার ব্যথা তো সাথে আছেই। বাচ্চা নোয়াকে ফ্যামিলি অ্যালবামের ফটো দেখিয়ে তার সাথে কথা বলে সময়গুলো কাটাতে থাকে। মিয়া বলে, তোমার বাবা যে করে হোক আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তার উপরে আমাদের ভরসা রাখতে হবে। হঠাৎ রাতে নিকো ফোন করে। মিয়া অনেক চেষ্টার পর ফোনটা রিসিভ হয়। নিকো বলে, আমি তোমাদের সাহায্য করতে পারবো না, যা করার তোমাদের নিজেদেরই করতে হবে। আমি পালিয়ে আসার সময় একটা গুলি লাগে আর অনেক রক্ত ঝরছে। মানে নিকো বুঝতে পেরেছিল তার হাতে সময় নেই, তাই সে শেষবারের মতো কথা বলার জন্য কল করে। মিয়া বলে, তোমার একটা মেয়ে হয়েছে। নিকো বলে, তুমি আমাদের মেয়ের জন্য সব কিছু করবে, যা তোমার করা লাগে। তো কথা বলার মাঝেই ফোনটা কেটে যায়। মানে মিয়ার ফোনের চার্জ শেষ হয়ে যায়। মিয়া নিকোর দেয়া চকলেটটি হাতে নিয়ে কান্না করতে থাকে। আর ওই কন্টেনারে পানি লিমিট ক্রস করে যায়, মানে যে কোনো সময় কন্টেনারটি ডুবে যেতে পারে। সমুদ্রে মিয়া 24 দিন অতিবাহিত করে ফেলেছে। মিয়া তখন প্লাস্টিকের কৌটা এবং কাঠ দিয়ে একসাথে বেঁধে একটা ভেলা মতো তৈরি করে, যাতে পানিতে ভেসে থাকা যায়। আর ওইটার উপরে তার বাচ্চা নোয়াকে ঘুম পাড়িয়ে রাখে। মিয়া তখন একটা আশার আলো খুঁজে পায়, মানে একটা সি চিলকে মাছ খেতে দেখে। আর এই সি চিল শুধুমাত্র সমুদ্রের আশেপাশেই থাকে, এরা সমুদ্রের গভীরে যায় না। হঠাৎ কন্টেনারে একটা বড় ছিদ্র হয়ে যায় আর ওইখান দিয়ে পানি ঢুকতে থাকে। মিয়া তখন সেটা ঠিক করতে লাইট নিয়ে পানির মধ্যে নামে, কিন্তু সে কোনোভাবেই ছিদ্রটা ঠিক করতে পারে না। উল্টো তার পা একটা দড়ির সাথে কন্টেনারের ভেতরে আটকে যায়। মিয়া ছুরি দিয়ে দড়ি কাটতে থাকে আর ওইদিকে কন্টেনারটি পানির মধ্যে তলিয়ে যেতে থাকে। মিয়া অনেক কষ্টে দড়িটা কেটে কন্টেনার থেকে বের হতে সক্ষম হয়। আর ততক্ষণে কন্টেনারটি পানির নিচে তলিয়ে যায়। কন্টেনারের উপরে থাকা নোয়া কাঠের ভেলায় সমুদ্র ভাসতে ভাসতে একটু দূরে চলে যায়। মিয়া উপরে ভেসে উঠে নোয়াকে চিৎকার করে ডাকতে থাকে। আর তখন বিশাল একটা তিমি মাছ নাক দিয়ে পানি ছিটিয়ে দেয়। নোয়ার মুখে পানিটা পড়তেই কান্না করতে শুরু করে। আর কান্না ফলো করে মিয়া নোয়াকে খুঁজে পায়। সারা রাত মিয়া নোয়ার ভেলা ধরে ভেসে থাকে, তবে সকালের দিকে ঠান্ডায় মিয়া অজ্ঞান হয়ে যায়। এদিকে কাছেই একটা লোক বোর্ড নিয়ে মাছ ধরতেছিল। তারা দেখে যে কাছেই কয়েকটি সি চিল কিছু একটাকে কেন্দ্র করে ঘুরছে। তখন এটা লক্ষ্য করে সেখানে যায় আর ছোট্ট ফুটফুটে নোয়াকে খুঁজে পায়। নোয়াকে বোর্ডে তুলে ওরা ওর মাকে খুঁজতে থাকে। তখন মেয়েটি নোয়ার ভেলার সাথে একটা হেডফোনের দড়ি দেখতে পায়। সে সেটা ধরে টানতে টানতে মেয়াকেও খুঁজে পায়। তারা মনে করে মেয়া হয়তো মারা গেছে। তারপর মেয়েটা মেয়াকে কয়েকবার সিপিআর দেয়, কিন্তু এতে কোনোই আশার আলো দেখে না। তখন মেয়েটা নোয়ার দিকে তাকিয়ে মায়া হয়। তখন আবারও মেয়াকে জোরে জোরে সিপিআর দেয় আর ফাইনালি মেয়ার জ্ঞান ফিরে আসে। তখন মিয়া নোয়ার খবর জানতে চায়। মেয়েটি নোয়াকে মেয়ার কোলে দেয় আর জাহাজটি আইল্যান্ডের দিকে রওনা দেয়। তখন মিয়া ফাইনালি উদ্ধার পাওয়ার কারণে সমুদ্রের দিকে তাকিয়ে খুশির কান্না করতে থাকে। মুভিটি এই জায়গায় শেষ হয়ে যায়। তো আমাদের চ্যানেলে মুভি এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আশাই করতে পারে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা।